নমস্কার, আশা করছি সবাই খুব ভালো আছেন। চামেলি মণ্ডল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বিশিষ্ট সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় রচিত তাঁর পুত্র গল্পটি পড়ে শোনাবো আপনাদের। আশা করছি গল্পটি আপনাদের বেশ ভালো লাগবে। শুরু করছি আজকের গল্প তাঁর পুত্র। গেটের কাছে অনেকক্ষণ ধরেই ঘুরঘুর করছিল ছেলেটি। একসময় সাহস করে কলিং বেল বাজালো। দরজা খুলল একজন প্রৌঢ় লোক। কোনো কিছু জিজ্ঞেস না করে প্রশ্নসূচক চোখে চাইল ছেলেটির দিকে। ছেলেটির বয়স 21 কি 22। প্যান্ট ও শার্ট পরেছে, কিন্তু দেখলে মনে হয় ও দুটোই তার নিজস্ব নয়। প্যান্ট বেশ বড় ও ঢলঢলে, শার্টটা খুবই ছোট। বুট জুতো পরেছে, তবে জুতোর ওপর দিকটা ফাটা ফাটা। ছেলেটি সপ্রতিভ হওয়ার চেষ্টা করে বলল, গগনবাবু কি বাড়ি আছেন? আছেন। একটু দেখা করতে পারি? প্রৌঢ় ব্যক্তিটি ছেলেটির আপাদমস্তক আর একবার দেখে নিয়ে বলল, কোথা থেকে আসা হচ্ছে? আমি আমি বউবাজারে থাকি। বিশেষ কোনো দরকার আছে? উনি এই সময়টা ব্যস্ত থাকেন। আমি মানে গগনবাবুর চেনা একজনের কাছ থেকে একটা চিঠি নিয়ে এসেছি। ওনার সঙ্গে একটু কথা বলবো। ঠিক আছে, এসো। ছোট বারান্দা পেরিয়ে বসবার ঘর। সেখানে ঢুকতে গিয়ে ছেলেটি জুতো খুলতে যাচ্ছিল। প্রৌঢ়টি বলল, জুতো খুলতে হবে না, ঠিক আছে। ভিতরে সোফা কৌচ সাজানো। ছেলেটি বসল অত্যন্ত সন্তর্পণে। ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক দেখতে লাগলো। দেয়ালের ক্যালেন্ডারে বিদেশের কোনো কুসুম উদ্যানের অপরূপ দৃশ্য। অন্যদিকের দেয়ালে একটা চিত্রিত মুখোশ। চটি ফটফটিয়ে এলেন গগনেন্দ্রনাথ। 60-এর কাছাকাছি বয়স। স্বাস্থ্য এখনো ভালো আছে, তবে মাথার চুল সব সাদা। হাতে একখানা ইংরেজি বই। সেই বইটা খোলা অবস্থাতেই ধরা রইল। গগনেন্দ্র ভুরু কুঁচকে তাকালেন সেই ছেলেটির দিকে। এই ভুরু কোঁচকানো কোনো বিরক্তির চিহ্ন নয়। চশমা না থাকলে তিনি এইভাবে তাকান। ছেলেটি শশব্যস্তে উঠে দাঁড়াতে গিয়ে টেবিলে একটা ধাক্কা খেল। বেশ লেগেছে, কিন্তু ব্যথার জায়গায় হাত বুলোবার সুযোগ পেল না। তাড়াতাড়ি এসে হুমড়ি খেয়ে পড়ল গগনেন্দ্রনাথের পায়ের কাছে। গগনেন্দ্রনাথ আঁতকে উঠে সরে যাবার চেষ্টা করলেন। দেশের আবহাওয়া এমন বিষাক্ত হয়ে উঠেছিল যে কোনো অচেনা যুবককে কাছে এগিয়ে আসতে দেখলেই মানুষ ভয় পেত। এখানে ব্যাপারটা সেরকম নয়। ছেলেটি প্রণাম করতে গিয়েছিল গগনেন্দ্রনাথের পায়ে হাত দিয়ে। অতি ব্যস্ততার জন্য তার ভঙ্গিটি স্বাভাবিক হয়নি। গগনেন্দ্রনাথ ব্যাপারটা হৃদয়ঙ্গম করতে পেরে বললেন, আরে হয়েছে হয়েছে, বসো বসো। ছেলেটি তবু দাঁড়িয়ে রইল। গগনেন্দ্রনাথ নিজে বসে তারপর হুকুম করলেন, দাঁড়িয়ে রইলে কেন? বসো। কি ব্যাপার? ছেলেটি বসে পড়ে। মাথা নিচু করে নখ খুঁজছে, কথা খুঁজে পাচ্ছে না। গগনেন্দ্রনাথের বিশাল ব্যক্তিত্বের সামনে ছেলেটি খুবই ছোট হয়ে গেছে। গগনেন্দ্রনাথ জিজ্ঞেস করলেন, কি নাম তোমার? সত্যকাম দত্ত। কোথায় থাকো? বউবাজারে। আমার কাছে কি জন্য এসেছ? ছেলেটি আবার ইতস্তত করল। তারপর আস্তে আস্তে বলল, আমি এবার পার্ট 2 পরীক্ষা দিয়েছি। আমার ইচ্ছে আছে পাশ করে ডাক্তারি পড়ব। তা বেশ তো। আমি খুব ছোটবেলা থেকেই ভেবে রেখেছিলাম আমি বড় হয়ে ডাক্তারি পড়ব।
ডাক্তারিতে আজকাল ভর্তি হওয়াই তো খুব শক্ত। ভালো রেজাল্ট না করতে পারলে তো সুবিধে হবে না। আমার আশা আছে আমার রেজাল্ট ভালোই হবে। আরও একটু ভালো হতো যদি পরীক্ষার আগেই আমার টাইফয়েড না হতো। সেই জন্যই বোধহয় স্কলারশিপ পাবো না। তুমি ম্যাট্রিকে কোন ডিভিশনে গিয়েছিলে? ম্যাট্রিক তো নয়, স্কুল ফাইনাল। তাতে স্কলারশিপ পেয়েছিলাম। তা না হলে তো আমার পড়াশুনোই হতো না। বেশ। সেই জন্যই ভাবছি এবার যদি স্কলারশিপ না পাই তাহলে ডাক্তারি পড়ব কি করে। গগনেন্দ্রনাথ মনে মনে শঙ্কিত হলেন। এ তো মনে হচ্ছে সাহায্য চাইবার আবেদন। গগনেন্দ্রনাথ হাতের বইখানার দিকে মনোযোগ দিলেন। দু এক লাইন পড়ে জিজ্ঞেস করলেন, আমি কি করতে পারি বলো তো? আপনি আমাকে একটা থাকার জায়গা দেবেন? কেন, তোমার থাকার জায়গা নেই? বউবাজারে এখন কোথায় থাকো? একটা মেসে। সেখানে 30-32 জন থাকে। আমার কাছ থেকে পয়সা অনেক কম নেয়, কিন্তু ওখানে পড়াশুনো করা যায় না, খুব হইচই হয়। ওখানে থাকলে আমার ডাক্তারি পড়া অসম্ভব। তাছাড়া স্কলারশিপ না পেলে খরচই বা চালাবো কি করে? ধরো তুমি যদি থাকার জায়গা পেয়েও যাও, তারপর পড়ার খরচ চালাবে কি করে? ডাক্তারি পড়ার খরচ তো কম নয়। সে আমি ঠিক ব্যবস্থা করে নেব। ডাক্তারি আমাকে পড়তেই হবে। আমাদের মেসের এক ভদ্রলোক আমাকে চাকরিতে ঢুকিয়ে দিতে চাইছেন, কিন্তু চাকরি আমি করব না, পড়ব। তোমার বাবা, তোমার বাড়ির লোকজন কোথায় থাকেন? আমার বাড়ির লোকজন নেই। দেখো, তোমার পড়াশুনোর দিকে এত উৎসাহ, তোমাকে দেখে আমার ভালোই লাগছে। তোমাকে সাহায্য করতে পারলে আমি খুশি হতাম, কিন্তু ভাই, আমার বাড়িতে তো তোমাকে রাখতে পারছি না। আমার বাড়িতে জায়গা তো নেই। বাড়ি ভর্তি লোকজন। আমার বড় ছেলের বিয়ে হলো গত মাসে। যে কোনো একটা ছোটোখাটো ঘর, ছাদে কিংবা সিঁড়ির নিচে, আমি যাতে একটু পড়াশুনো করতে পারি, সেরকম জায়গাও নেই। তাছাড়া আর একটা কথা তোমাকে খোলাখুলিই বলছি, তোমাকে তো ভাই আমি চিনি না, শুনি না। একজন অজ্ঞাত কুলশীলকে তো বাড়িতে জায়গা দেওয়া যায় না। ছেলেটি একটুক্ষণ চুপ করে রইল। গগনেন্দ্রর প্রখর চোখের দিকে তাকিয়েই বেশিক্ষণ চোখ রাখতে পারল না। হাঁটু দুটোকে জোড়া করে আবার ফাঁক করল। সোফার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হেলান দিয়ে বলল, আমি আপনার খুব অচেনা নই। আমার মায়ের নাম মমতা। ছেলেটি খুব আস্তে আস্তে কথা বলছিল বলেই বোধহয় গগনেন্দ্র ঠিক শুনতে পেলেন না। জিজ্ঞেস করলেন, তোমার মায়ের কি নাম বললে? আমি চিনি। আমার মায়ের নাম মমতা। মমতা? মমতা? তোমার বাবার নাম কি? ছেলেটি আরো আস্তে আস্তে তখন খুব ভয় পেয়ে গিয়ে বলল, আমার বাবাকে আমি কখনো দেখিনি। আমার মা বলেছিলেন আমার বাবার নাম গগনেন্দ্রনাথ দত্ত। গগনেন্দ্র আমূল চমকে উঠলেন, প্রায় চিৎকার করে বললেন, মমতা? মিথ্যে কথা বলেছে, সম্পূর্ণ মিথ্যে কথা। মমতা কোথায়? সে তো বেনারসে। বেনারসেই আমার জন্ম। এখন সে কোথায়? মা মারা গেছেন। গগনেন্দ্র নির্বাকভাবে তাকিয়ে রইলেন ছেলেটির দিকে। ছেলেটির মুখে মমতার মুখের আদল আছে। 20-22 বছর আগে মমতাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল কাশীতে। অবনী সঙ্গে নিয়ে গিয়েছিল। ফিরে এসে অবনী বলেছিল, মমতা এক ধনী মারোয়ারির নজরে পড়েছে। তখন তিনি স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন। বিধবা হবার পর মমতাকে গগনেন্দ্র আর অবনী
একটা বাড়ি ভাড়া করে দিয়েছিলেন রামবাগানে। মমতার শরীরে তখন রূপের আগুন। আত্মীয় স্বজন হারা নিরাশ্রয় সেই মেয়েটিকে অন্যরা ছিঁড়ে খুঁড়ে খেতই। গগনেন্দ্র আর অবনী সে সুযোগ দেননি। তারা দুজনে মিলেই ভাগ করে নিয়েছিলেন। তখন তাদের দুজনেরই মধ্য যৌবন। ভোগ বাসনা তখন খুব তীব্র হয়। কয়েকটা মাস খুব মাতামাতি করে কেটেছিল। অবনী আর গগনেন্দ্র দুজনেই বিবাহিত, বাড়িতে ছেলেপুলে আছে। সুতরাং ব্যাপারটা চালাতে হয়েছিল অতিশয় গোপনে। কিছুদিন বেশ ভালোই কেটেছিল, কিন্তু গণ্ডগোল লাগলো অন্য দিক থেকে। মমতাকে যে পাড়ার ঘর ভাড়া করে রাখা হয়েছিল, সে পাড়ার কয়েকজন মস্তান ছেলের নজর পড়েছিল মমতার দিকে। তারা পেছনে লাগল। সে পাড়া থেকে উঠে গিয়েও নিস্তার পাওয়া গেল না। ছেলেগুলো ঠিক গন্ধ শুঁকে শুঁকে এলো এবং হামলা করতে লাগলো। ব্যাপারটা এমনই যে এজন্য পুলিশে খবর দেওয়া যায় না। শেষ পর্যন্ত অবস্থা এমন দাঁড়ালো যে অবনী আর গগনেন্দ্র মমতার কাছে গেলে সাংঘাতিক একটা কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ার সম্ভাবনা। মমতার বাড়ির সামনে মস্তান ছেলেগুলো 24 ঘন্টা পাহারা দেয়। তারা ওদের দেখলেই হইচই বাঁধিয়ে পাড়ার সব লোক জড়ো করবে। সবচেয়ে বড় ভয় পারিবারিকভাবে জানাজানি হয়ে যাবার ভয়। গগনেন্দ্র একবার ভেবেছিলেন তিনি বেমালুম কেটে পড়বেন। অবনীরও তখন সেই রকম মনোভাব। কিন্তু মমতাকে একেবারে এসব নেগড়েদের মধ্যে ছেড়ে দেবারও বিপদ আছে। পুরোপুরি বেশ্যা হবার মতন বুদ্ধি নেই তার। সে নরম স্বভাবের মেয়ে। যদি পুলিশে ধরা পড়ে আর কান্নাকাটি করে সব বলে দেয়, তাহলেই গগনেন্দ্র আর অবনীর নাম জড়িয়ে পড়বে। শেষ পর্যন্ত ঠিক করলেন মমতাকে অন্য কোথাও পাঠিয়ে দেওয়ার। আর কোনো উপায়ান্তর নেই। অবনী সেই ভার নিয়েছিল। বেনারসি বাঙালি বিধবাদের আদর্শ জায়গা। গগনেন্দ্র বেশ কিছু টাকা দিয়েছিলেন, যদিও তার সন্দেহ হয়েছিল অবনী বেনারসে গিয়ে আরও কিছুদিন ফুর্তি লুটবে। সুতরাং অবনীরই বেশি টাকা দেওয়া উচিত। সেসব কতকাল আগের কথা। 20-22 বছর পেরিয়ে গেছে। রক্তের জোর কমে যাওয়ায় ওসব এখন অতীতের দুঃস্বপ্ন। অবনী মারা গেছেন গত বছর। হঠাৎ হার্টস্ট্রোকে একদিনেই শেষ। গগনেন্দ্র খাওয়া দাওয়ার ব্যাপারে সাবধানী। সিঁড়ি দিয়ে ওঠেন আস্তে আস্তে। তার মেজ মেয়ের 2 সন্তান। নাতি নাতনিদের নিয়ে তিনি এখন পরিতৃপ্ত দাদু। একটা কথা গগনেন্দ্র স্পষ্ট মনে আছে। বেনারস যাবার সময় মমতা গর্ভবতী ছিল না। সেরকম কোনো কথা সে জানায়নি ঘুণাক্ষরেও। সুতরাং তার পরেও যদি কিছু হয়ে থাকে, সে দায়িত্ব অবনীর কিংবা 12 ভূতের। ওহ, অবনীটা এত শয়তান, কোনোদিন এসব কথা বলেনি। ভাবতে ভাবতে গগনেন্দ্রর ঘাম এসে গেল। গগনেন্দ্র ছেলেটির দিকে তীব্র চোখে চাইলেন। এই ছেলেটা কি তাকে ব্ল্যাকমেল করতে এসেছে? একটি পয়সাও দেবেন না তিনি। দেখা যাক ও কি করতে পারে। অতদিন আগের ব্যাপার, স্ক্যান্ডেল রটালেও কেউ বিশ্বাস করবে না। গগনেন্দ্র সমাজে একজন প্রতিষ্ঠিত মানুষ। তার বিরুদ্ধে ওইটুকু একটা ছেলের মুখের কথার কি মূল্য আছে? গগনেন্দ্র কড়া গলায় জিজ্ঞেস করলেন, হঠাৎ এতদিন বাদে তুমি আমার কাছে এসেছো কি মতলবে? ছেলেটি লজ্জায় প্রায় মাটির সঙ্গে মিশে বলল, আমি আসতাম না, কিন্তু কলকাতা শহরে কে আমাকে থাকার জায়গা দেবে? টেলিফোন ডাইরেক্টরিতে আপনার ঠিকানা পেলাম। টেলিফোন ডাইরেক্টরিতে তো অনেক লোকেরই নাম ঠিকানা থাকে,
আমি তোমাকে জায়গা দিতে পারবো না। আমার মা বলেছিলেন যদি কখনো কোনো বিশেষ দরকার হয় আপনার সঙ্গে দেখা করতে। এতদিন দেখা করিনি, আমার লজ্জা করত। মমতা যে তোমার মা, এর কোনো প্রমাণ আছে? প্রমাণ? মানে না তো। প্রমাণ কি থাকবে? তোমার মা কবে মারা গেছেন? 3 বছর 3.5 বছর আগে। আমরা রামকৃষ্ণ মিশনের আশ্রমে থাকতাম। তোমার মা আমার ছাড়া আর কারুর নাম বলেননি? না তো, মনে পড়ছে না। তোমার মাকে আমি সামান্য চিনতাম, কিন্তু তার এসব কথা বলার মানে কি? ছেলেটা কিছু বলতে গিয়েও থেমে গেল, মাথা নিচু করে বসে রইল। গগনেন্দ্র একবার ভাবলেন কিছু টাকা দিয়ে ছেলেটিকে বিদায় করবেন। মনটা একটু নরম হয়ে এসেছিল। মমতা অবনীর আগেই মারা গেছে, তবু সে অবনীর নাম বলেনি। লোহার কারবার করে অবনী শেষ দিকে ফুলে উঠেছিল। ব্ল্যাকমেল করতে হলে তার চেয়ে অবনী অনেক বেশি শাসালো মক্কেল। তবু মমতা তার নাম করেছে। গগনেন্দ্রর বরাবরই সন্দেহ ছিল মমতা অবনীর চেয়ে তাকেই বেশি ভালোবাসে। অবনীর চেহারা ছিল গরিলার মতন। মেয়ে মানুষের ভালোবাসার মূল্য দেবার ক্ষমতা ছিল না তার। গগনেন্দ্র এখন বৃদ্ধ, মমতা মারা গেছে। তবু যৌবন বয়সের ভালোবাসার স্মৃতি মনটা নরম করে দেয়। অবনী বেশি টাকা পয়সা খরচ করলেও মমতা যে অবনীর চেয়ে গগনেন্দ্রকেই বেশি ভালোবাসত, এই তথ্যটা আবার জেনে অদ্ভুত ধরনের তৃপ্তি আসে। ছেলেটিকে কিছু টাকা সাহায্য করার প্রস্তাব উত্থাপন করতে যাচ্ছিলেন, হঠাৎ আবার কঠোর হয়ে উঠলেন। নিজেকে সতর্ক করে দিয়ে ভাবলেন একবার সাহায্য করলেই ছেলেটি লাই পেয়ে যাবে, বারবার আসবে। প্রথমবার সাহায্য করে দ্বিতীয়বার প্রত্যাখ্যান করার যুক্তি থাকবে না। বাড়ির লোকেরা সন্দেহ করতে পারে, এর সঙ্গে কোনো সম্পর্ক রাখা ঠিক নয়। উফ, এই শয়তানটা বলে কি না এ তার ছেলে! এই বয়সে এত বড় অপবাদ! যদি কেউ ঘুণাক্ষরেও সন্দেহ করে? গগনেন্দ্রর চেঁচিয়ে বলতে ইচ্ছে করল, তোমার মা একটা বেশ্যা ছিল। বেশ্যার ছেলের কোনো বাবা থাকে? তোমার মায়ের এত সাহস যে সে আমার নাম জড়িয়ে দিতে চেয়েছে। গগনেন্দ্র এ কথা বললেন না। ছেলেটি এতই বিনীত এবং ভদ্র ভাব করে আছে যে এর সামনে এর মায়ের কুৎসা গাওয়া চলে না। গগনেন্দ্রেরও এইটুকু অন্তত রুচি আছে যে ছেলের সামনে তিনি মায়ের চরিত্র নিয়ে আলোচনা করতে পারবেন না। গগনেন্দ্র গভীরভাবে বললেন, তোমার মা যার কথা বলেছেন সে নিশ্চয়ই অন্য লোক। ছেলেটি সঙ্গে সঙ্গে বলল, তা হতে পারে। এই নামে অনেক লোক থাকা সম্ভব, আছেও। টেলিফোন গাইডেই 2-3 জন আছে। তোমার মাকে আমি সেরকমভাবে চিনতাম না। আমি শুধু একটু থাকার জায়গা চাইতে এসেছি, বাইরেই খেয়ে নিতুম, শুধু একটু পড়াশুনোর জন্য। আমার বাড়িতে তা সম্ভব নয়। কোনো রকমেই সম্ভব নয়? গগনেন্দ্র অত্যন্ত দৃঢ়ভাবে চ্যালেঞ্জের ভঙ্গিতে বললেন, না। ছেলেটি চুপ করে রইল। গগনেন্দ্রর চোখের দিকে তাকিয়ে আবার চোখ সরিয়ে নিল। তারপর বলল, ঠিক আছে, আমি তাহলে যাই। এসো। ছেলেটি দরজা দিয়ে বেরিয়ে যাবার আগে আবার ফিরে এসে পায়ের ধুলো নিল গগনেন্দ্রর। গগনেন্দ্র কোনো আশীর্বাদ করলেন না। ছেলেটি আবার বলল, আচ্ছা, যাচ্ছি।
গগনেন্দ্র উত্তর দিলেন না। ছেলেটি চলে যাবার পর গগনেন্দ্র হাতের বইখানা ধপাস করে রেখে দিলেন টেবিলে। দোতলায় তার নিজের ঘরে এসে আলমারি খুলে বার করলেন একটা ছবির অ্যালবাম। পাতা উল্টে উল্টে তার 40-42 বছর বয়সের একটা ছবি বার করলেন। এই সময় মমতার সঙ্গে সম্পর্ক হয়েছিল। সে সময় সত্যিই তিনি সুপুরুষ ছিলেন। সরকারি খাদ্য দপ্তরের বড়বাবু ছিলেন। হাতে বেশ উপরি 2 পয়সা আসত। অবনীর পয়সা আরও বেশি ছিল। তবু মমতা তাকে ভালোবাসেনি। মমতা ভালোবাসতেই চেয়েছিল একটা আশ্রয়। সেই সময় তাকে থিয়েটারে নামাবার একটা প্রস্তাব হয়েছিল। মমতা তাতে রাজি হয়নি। তার স্বাদ ছিল কারুর সঙ্গে ঘর বেঁধে থাকার। সে সুখ তার জুটল না, সেটা তার কপালের দোষ। কিন্তু ওই কমাসের ভালোবাসার জন্য একটা ছেলের বোঝা চাপিয়ে দেওয়া। মমতার মনে মনে এত বিষ ছিল। কাশীতে গিয়ে কত কীর্তি করেছে তা কে জানে। শেষ জীবনে রামকৃষ্ণ মিশনে থাকত, তার আগের কথা কি কেউ জানে? অ্যালবামের পাতা ওল্টাতে ওল্টাতে গগনেন্দ্র চলে এলেন আরও গোড়ার দিকে। তার 21-22 বছরের ছবি। গগনেন্দ্র দারুণ চমকে উঠলেন। একটু আগে যে ছেলেটি এসেছিল ওর সঙ্গে তার ওই বয়সের চেহারায় দারুণ মিল। তবে কি? না, হতেই পারে না, অসম্ভব। এরকম মিল হঠাৎ হয়ে যেতেও পারে। কি ভাগ্যিস তার বাড়ির আর কেউ ছেলেটিকে দেখেনি। শুধু বনমালী দেখেছে, সে কিছু বুঝবে না। তার গিন্নি দেখলেই নিশ্চয়ই কিছু সন্দেহ করত। মেয়েরা চেহারার মিল বেশি বুঝতে পারে। ছেলেটা কি আবার ফিরে আসবে? বনমালীকে বলে দিতে হবে, অচেনা কোনো ছেলেপুলে এলে কোনো ক্রমে যেন বাড়ির মধ্যে ঢুকতে না দেওয়া হয়। ছেলেটা বনমালীকে বলেছিল ও একটা চিঠি এনেছে। কই, চিঠি তো দেখালো না। কার চিঠি? মমতার? তবে কি? না, হতেই পারে না। মমতা বেনারস যাবার সময় কিছুই বলেনি। অ্যালবামটা বন্ধ করে সন্তর্পণে রেখে দিলেন আলমারিতে। তারপর ইজি চেয়ারে বসে পায়ের ওপর পা তুলে চোখ বুজলেন। সঙ্গে সঙ্গে গগনেন্দ্রর চোখে ভেসে উঠল একটি 21-22 বছরের ছেলের চেহারা। ওই ছেলেটির নয়, তার নিজের, তার প্রথম যৌবন বয়সে। বিএ ক্লাসে ভর্তি হয়েই গগনেন্দ্র খুব বিপদে পড়েছিলেন। হঠাৎ তার বাবা মারা যান। অনেকগুলো ভাই বোন নিয়ে বিষম আর্থিক দুরাবস্থায় বিএ পরীক্ষার ফি পর্যন্ত জোগাড় করতে পারেননি। সাহায্য করার কেউ ছিল না। দূর সম্পর্কের এক কাকার কাছে গিয়েছিলেন পরীক্ষার ফিয়ের টাকাটা চাইতে। সেই স্বার্থপর কৃপণ কাকা মাত্র 2 টাকা দিয়ে অপমান করে ফিরিয়ে দিয়েছিলেন। সেই বাড়ি থেকে বেরিয়ে এসে আজ এই ছেলেটিকেও ফিরিয়ে দিলেন গগনেন্দ্র। ছেলেটির পড়াশুনো করার আন্তরিক স্বাদ। শেষ পর্যন্ত বোধহয় ওর ডাক্তারি পড়া হবে না, কেরানির চাকরিই নিতে হবে। গগনেন্দ্রর সামর্থ্য এবং ইচ্ছে থাকলেও ওকে সাহায্য করার উপায় নেই। এই বয়সে আর বিপদের ঝুঁকি নেওয়া যায় না। মমতা তাকে ভালোবাসত, কিন্তু সেই ভালোবাসার মূলে এত অশান্তি। ছেলেটি যদি মমতার নাম উচ্চারণ না করত, তাহলে কি তিনি তাকে সাহায্য করতে পারতেন? ছেলেটি পড়াশুনো করার জন্য একটু থাকার জায়গা চেয়েছিল। কিন্তু যে পুত্র পরিচয় দেয় সে যদি সম্পূর্ণ বাড়ির অধিকার দাবি করে, ওই ছেলেটি তা করেনি। বৃদ্ধ গগনেন্দ্রর 2 চোখ দিয়ে জলের ধারা গড়িয়ে নেমে এলো। তিনি যে দীর্ঘ নিঃশ্বাসটি ফেললেন
সেটি তার যৌবনের দীর্ঘশ্বাস। নমস্কার, আমার গল্প পাঠ ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। অনেক ধন্যবাদ।